This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার রাজ্যের প্রকল্প, আর রাজ্যের শাসক দলের স্লোগান কি? মা মাটি মানুষের সরকার। স্লোগান কি? বাংলা নিজের মেয়েকেই চায়। কিন্তু এই বাংলার মেয়ে তারা সন্দেশখালীতে অভিযোগ করছেন রাতে তাদেরকে পার্টি অফিসে যেতে হতো। তারা বলছেন আমরা পুলিশকে বারংবার জানিয়েছি, অভিযোগ করেছি, পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি। উত্তপ্ত সন্দেশখালী, তার মধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শীতুলিয়া গ্রামে নতুন করে বিক্ষোভ ছড়িয়েছে। মহিলারা রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হয়েছেন। গত রাতে পুলিশি অত্যাচারের অভিযোগ করছেন মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালী শীতুলিয়া গ্রামে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গত রাতে দুষ্কৃতীরা হামলা করে। হামলায় পুলিশি মদতের অভিযোগ করছেন মহিলারা। একবার ভেবে দেখুন, রাজ্যের শাসক দলের নেতা এই শিবু উত্তম, তাদের বিরুদ্ধে, তাদের দলবলের বিরুদ্ধে যেমন অভিযোগ আছে, একই রকম অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমরা যাব আলোচনায়, তবে তার আগে বাংলার নিজের মেয়েরা তারা কি চান শোনাবো, ছবিও দেখাবো। দেখুন, রাত 3টের সময় এসে বাড়িতে মানে জিজ্ঞেস করছিল, মানে বাড়ি থেকে আছে এটা জিজ্ঞেস করছিল। তো পুলিশের সাথে দুষ্কৃতী এসেছিল। হ্যাঁ, অনেক লোক এসেছিল, প্রায় 20-30 জন। গেটে সমানে লাথি মারছে, এবার জানলা ভেঙে দিয়েছে। আমার বাচ্চা ছিল কোলে, জানলা ভেঙে দিয়ে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আমার এই যে পলা ছিল হাতে, এই যে পলা, সেটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমার চুল ধরে টেনেছে, আমার হাত ধরে টেনেছে, আমার নাইটি ধরে টেনেছে। হ্যাঁ, শুনলেন তো? এখানেই শেষ নয়, আরো কিছু বক্তব্য শুনুন। বাড়ির বউজিকে এসে বলবে যে মিটিং এ যেতেই হবে। যদি বলি যে আমাদের বাচ্চার শরীর খারাপ, তাহলে ওখানে গিয়ে লিখে দিয়ে আসতে হবে যে আমার বাচ্চার এই শরীর খারাপ। উত্তম সন্ত্রাস শিবহাজরা মা বোনদের কোনো ইজ্জত রাখছে না, বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিছু বলতে গেলে তাকে হচ্ছে কোদালে ব্যাট দিয়ে মারছে, বলছে মেরে বডি গায়েব করে দেবো। দোকান বন্ধ করে নিয়ে বসিয়ে রেখে দেবে, অত্যাচার এইরকম বউদের ধরে মারবে, অত্যাচার করবে। বিচার নেই সন্দেশখালী, কোনো বিচার নেই, কোনো বিচার হবে না সন্দেশখালী। ভিডিও সবকিছু ওদের মতনই, কোনো কারোর কোনো এখানে কোনো, আমরা ভিডিওর কাছে যাব না প্রশাসনের কাছে যাব, কারোর কোনো অধিকার নেই। ওদের কথা মতনই উঠবে, ওদের কথা মতনই বসবে, কোনো কথা নেই। মানে তো কয়েকজনের কয়েকটা বক্তব্য শোনালাম সময়ের অভাবে। বক্তব্য আরো আছে। তারা বলছেন, তারা পুলিশের সামনে বলছেন 13 বছর ধরে অনেক কিছু করেছেন, এবার আমাদের করতে দিন, আমরা করব। তারা বলছেন পুলিশ যখন বলছে আইন মেনে কাজ হবে, তারা প্রকাশ্যে বলছেন পশ্চিমবঙ্গে আইন বলে কিছু নেই। বক্তব্য শুনিয়েছি আমরা। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? প্রশাসন কি কিছুই জানতো না? পার্টি কি কিছুই জানতো না? রাজনৈতিক দল? আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমার ডান দিকে রয়েছেন আইনজীবী অর্ক নাগ, অর্ক স্বাগত। বাঁ দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে রাজর্ষি লাহিড়ী, রাজর্ষি স্বাগত। বাইরে থেকে রয়েছেন বামেদের তরফ থেকে সিপিএম নেতা সায়ন ব্যানার্জি, সায়ন স্বাগত। এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, অরিন্দম দা, আপনাকেও স্বাগত। একে একে যাই, অর্কের কাছে আগে যাই। অর্ক, মানে জানি না প্রশ্নটা কি করব, বাংলা কি মেয়েদের এই অবস্থায় দেখতে চায়? দেখুন, যা ঘটনা ওখানে ঘটছে তাতে পার্টির পক্ষ থেকে মুখপাত্ররা বলেছেন, মুখ্য মুখপাত্র বলেছেন যে রাজনৈতিক কিছু ইন্ধন আছে, সেই ইন্ধন নিশ্চয়ই সেটাও দেখা হবে। কিন্তু একটা কথা যেটা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বলেছে, এবং আমার মনে হয় যে কোনো শিক্ষিত লোক বলবে, সেটাই বলছে। রাজনৈতিক ইন্ধন কি? যারা বক্তব্য রাখছেন তাদের বিরুদ্ধে না তাদের পক্ষে? দেখুন, ওখানে তো একটা রাজনৈতিক টেনশন আছে, সেটা নিয়ে তো অস্বীকার করার জায়গা নেই, সেটা তো দেখা যাচ্ছেই। কিছু লোক এসে বলছে যে অমুক দল করি, কিছু লোক এসে বলছে তমুক দল করি, কেউ বলছে সে আমাকে মেরেছে, কেউ বলছে সে আমাকে মেরেছে। এই প্রবলেমটা ওখানে আছেই। না, দল করি মানে যে সে মিথ্যে অভিযোগ করছে এমন তো কোনো বিষয় নেই। সত্যি অভিযোগ করছে এমনও তো কোনো বিষয় নেই। আমরা ওই জন্যই অভিযোগটা বলছি। সেই জন্যই অভিযোগের আগে সত্যি বা মিথ্যে কথাটা লাগাবেন না। অভিযোগ যেহেতু আছে, সেই জন্য সেই অভিযোগ খতিয়ে দেখাটা কাজ। আপনারা জানেন যখন শাহজাহান শেখের বিরুদ্ধে, মানে শাহজাহান শেখকে ধরতে গিয়ে ইডিরা যখন মানে অপদস্থ হয়েছিল বলে অভিযোগ করে হাইকোর্টে যাওয়া হয়, হাইকোর্ট থেকে একটা সিট গঠন করে দেওয়া হয়েছিল। সেই সিটের বিরুদ্ধে রাজ্য সরকার আদালত মানে ডিভিশন বেঞ্চে গেছিল অন দি পয়েন্ট যে এই মুহূর্তে পুলিশকে সেই সুযোগটাই দেওয়া হয়নি ইনভেস্টিগেট করার। ইডিও কিন্তু এটা 3 দিন আগে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে
অভিযোগ বাদ দিয়ে অভিযোগ সরিয়ে রাখুন। রাজ্যের ডিজি 1 মাস হয়ে গেছে, 1 মাস আগে বলেছিলেন যে যারা দোষী তাদেরকে রেয়াত করা হবে না, তারপর থেকে দ্বিতীয় কোনো স্টেটমেন্ট নেই। পরে ইডি আদালতে গেছে, বিচারাধীন হয়েছে, বিচারাধীনের পরে সিট গঠন হয়েছে, সিট গঠনের পরে কিছু টেকনিক্যাল পয়েন্টসে স্টেট গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চে যায়, ইডিও ডিভিশন বেঞ্চে যায়, এই বলে যে সিট গঠনে তদন্ত করা সম্ভব নয়। কেন? তার কোনো কারণ না, এটা তো অনেক পরের কথা। আপনার ডিভিশন, এটা তো অনেক পরের বিষয়, মাঝখানে অনেকগুলো দিন চলে গেছিল। যেহেতু দুদলই এসছে আমার কাছে এটার অ্যাপিল করে, আমি এটাকে প্রাইমা ফেসি স্টে করে দিচ্ছি। এই স্টে করে দেওয়ার দরকার ছিল না। কথা বলে শাক দিয়ে মাছ ঢাকা এবং কথা ঘুরিয়ে দেওয়া। 144 ধারা আজকে জারি করা হয়েছে। অভিষেক ব্যানার্জি যখন রাজভবনে 144 ধারার সামনে ছিল, কই তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। পরিষ্কার দাঁড়িয়ে এই লোকেরা একটু শুধরে দেই, শুধু আজকে জারি করা হয়নি, সুকান্ত মজুমদার যেদিনকে গ্রামে গেছিলেন বলা হয়েছিল সেদিনকেও জারি করা হয়েছে, তাই তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই দুটো দিন আমরা দেখলাম। ব্যানার্জিকে কেন বসতে দেওয়া হয়েছিল? ডিজি অভিষেক ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করছে না? ভায়োলেন্স হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে দাঁড়িয়ে এই দল ওই দল বলছে, পরিষ্কার দাঁড়িয়ে মানুষ বলছে আমরা তৃণমূল করি। শেখ শাহজাহান বেছে বেছে হিন্দু ঘরের মেয়েদেরকে ডেকে নিয়ে যায়, অন ক্যামেরা বলেছে, রেকর্ড আছে, এভিডেন্স আছে। এগুলোকে অস্বীকার করছে কিভাবে? জমি দখল কারা করছে, ভেড়ি দখল কে করেছে? এই কথাটা ঠিক নয়। একদম পরিষ্কার এক এক করে সায়ন, এক এক করে প্লিজ, এক এক করে রাজশ্রী এক এক করে সায়ন প্লিজ। সায়ন, রাজর্ষি, অর্ক, ওভারল্যাপ করাটা কিন্তু দৃষ্টিকটু, খুব ওভারল্যাপ করাটা খুব দৃষ্টিকটু। ওভারল্যাপ করাটা দুজনের ক্ষেত্রেই বলছি। আমজনতা বুঝতে পারছি আপনারা কাউকে কথা বলতে দিতে চাইছেন না, আপনারা দুজনে কাউকে কথা বলতে দিতে চাইছেন না। অডিও দুজনে নামিয়ে দাও। পিসিআর সায়ন বলবে, পিসিআর অডিও নামিয়ে দাও। সায়ন, আমার প্রথম কথা হচ্ছে যে এই এতদিন ধরে গোটা সায়ন অডিও ডাউন আছে, তুমি বলো। এত দিন ধরে গোটা বিশ্ব আর গোটা দেশ জুড়ে এই যে শ্রীলঙ্কা মডেল আমরা দেখছিলাম, এই যে শ্রীলঙ্কা মডেল এখন অতীত, এখন হচ্ছে দুয়ারে সন্দেশখালী মডেল। এখন কথা হচ্ছে খুব পরিষ্কার, গ্রামের মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠেন, গ্রামের সাধারণ মহিলারা একটি দ্বীপাঞ্চলে শহর থেকে বসে যারা স্পেকুলেট করার চেষ্টা করছেন, অমুক দল তমুক দল বলে দেখানোর চেষ্টা করছেন, জেনে রাখবেন সুন্দরবনের একটি দ্বীপাঞ্চলের অভ্যন্তরে গ্রামের মহিলারা যখন হাতে বাঁশ, খুঁটি, ঝাঁটা, খুন্তি হাতে যা আছে নেমে পড়েন, সামনে যাকেই পান তাকেই মলম লাগান, কারণ বিরোধ যে প্রতিরোধের আঁচ, এ প্রতিরোধের আঁচ কিন্তু সবাই বুঝতে পারছেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, গতকাল রাজ্যের এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ ভার্মা তিনি বললেন যারা অশান্ত করছেন তাদের কাউকে ছাড়া যাবে না। যারা 1 মাস ধরে আর তারপরের আগের 13 বছর ধরে যারা গোটা সন্দেশখালীকে কার্যত একদম নিষিদ্ধ জায়গাতে পরিণত করেছে, মুড়ি মুরগির মতো টাকা তুলেছে, ডাকাতি থেকে শুরু করে দুর্নীতি, মা বোনেদের ইজ্জত লুট করলো, তখন এডিজি আইন শৃঙ্খলা কোথায় ছিলেন? 111 জনের নামে আপনি এফআইআর করে দিলেন রাতারাতি। আপনি তাদেরকে এখন ফেরার দেখাতে চাইছেন। আমাকে যদি শেষ করতে দেন কাইন্ডলি। 3 নাম্বার কথা, আমার মা বোনেরা গতকাল ক্যামেরার সামনে বলেছেন আমাদেরকে তৃণমূলের নেতারা ডেকে নিয়ে গিয়ে আমাদের শ্লীলতাহানি করত, কিন্তু বিজেপি কুকুরের লেজ সোজা হয় না, ওরা মা বোনেদের মধ্যে এখন হিন্দু মুসলিম করতে চাইছে। এরা বুঝতে পেরেছি। পুলিশের বিরুদ্ধে মুড়ি মুরগির মতো অভিযোগ শুধুমাত্র এই 1 মিনিট রাজশ্রী, 1 মিনিট বলার সময় দেবো আমি রাজশ্রী, বলার সময় দেবো আমি। অরিন্দম বাবু, পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ একটা নির্দিষ্ট জায়গাতে নয়, একাধিক জায়গাতে এই অভিযোগ উঠছে। অরিন্দম বাবু এক এক করে প্লিজ। অরিন্দম বাবু, অভিযোগ তো শুধুমাত্র সন্দেশখালীতে নয় পুলিশের বিরুদ্ধে। না, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একজন বললেন না যে আপনারা যে ছবিগুলো দেখাচ্ছেন এটা সত্যি কিনা, ওনাকে একটু জিজ্ঞাসা করুন তো, যে বকটুয়ে যে ছবিগুলো দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো এই ছবির উপর বেস করে ছুটে গিয়েছিলেন এবং পুলিশকে ভৎসনা করেছিলেন। ছবিটা তাহলে কি সুপার ইম্পোজ করা? আজকে 144 ডিক্লেয়ার করছেন। গতকালকে একজন বৃদ্ধ ভদ্রলোক বলছিলেন যে 21শে জুলাই 1993-তে আমরাও কিন্তু ধর্মতলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গিয়েছিলাম
এবং 13 জন যে আজকে গুলিতে মৃত্যু হয়েছিল সেখানে কি 144 ডিক্লেয়ার হয়নি? সেখানে কি আজকে রাইটার্স বিল্ডিং যে আজকে দখল করার জন্য যাচ্ছিল এটার সাংবিধানিক কোন স্বীকৃতি আছে? আজকে যে আপনারা 144 ডিক্লেয়ার করার কথা বলেছেন, পুলিশকে মান্যতা দিয়ে পুলিশের অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত, অস্বীকার করার তো কোনো উপায় নেই। কিন্তু আজকে যে প্রতিবাদটা, যে মেয়েগুলো আজকে অসহায় হয়ে চিৎকার করছে, গতকালকে যে মেয়েগুলো যেভাবে কথা বলছে এই শিবু এবং উত্তমের যে অত্যাচার দীর্ঘদিন ধরে, তো সেইটা পুলিশ দেখবে না? তারা বলছে পুলিশ তো হচ্ছে ওদেরই হচ্ছে কি অনুচর, তাদের অনুযায়ী চলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাবু, আপনি দেখবে বক্তব্যে দাঁড়িয়ে প্রশাসনিক প্রধানকে আমরা বলতে শুনেছিলাম অনেকটা এই রকম যে আনারুল পুলিশ পাঠায়নি, জানি না এখানে পুলিশ পাঠানোর দায়িত্ব শিবু আর উত্তমের ছিল কিনা। গ্রামবাসীরা বলছেন পুলিশ বলতো শিবুর কাছে যান, উত্তমের কাছে যান কোনো ঝামেলা হলে। অরিন্দম বাবু শুনুন, একটা কথা আপনাকে বলছি, ঠিক বলেছেন। এবার বলুন, আপনি উত্তর দিন আমাকে, বা ওরা একটু উত্তর দিক, যে আজকে ওখানে যে আজকে 144 ডিক্লেয়ার করা হয়েছে, আগুন লাগিয়েছে, সব ঠিক আছে, বুঝলাম। কজন লোক গত 5 তারিখে যখন ইডি যায় সিআরপিএফকে নিয়ে, সেখানে 3000 মানুষ ছিল, তাদেরকে অ্যাটেম্পট টু কমিট মার্ডার, তারপরে কি সেখানে 144 ডিক্লেয়ার করা হয়েছিল? অতএব সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আজকে করতে চাচ্ছে, তাহলে তো এখন দেখা যাচ্ছে যে প্রশাসন তো সব জায়গায় নিরপেক্ষ কাজ করতে পারে না, পারেও না। কিন্তু আমরা তো একটু আশা করি যে সাগরিক নিষ্পেষিত নিপীড়িত যে মহিলারা মার্সিলেসলি যে চিৎকারটা করছে উইথ এ ভেরি পিটিয়াস টোন, তাদের কথাটা কি একটু চিন্তা করছে না এরা? আজকে এরা বলছে যে এটা সত্যতাটা কি, ওনাকে জিজ্ঞাসা করুন। যদি আজকে চিৎকার করতে, আমরা আসবো শুভেন্দু অধিকারী, তিনি একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন, শোনাই আগে। আমরা সোমবার বিধানসভায় জড়ো হব, এখান থেকে গাড়ি করে সন্দেশখালীর উদ্দেশ্যে যাব। ওখানে 144 ধারা আমরা যাওয়ার চেষ্টা করব। এমএলএরা তো আর গুন্ডা নয়, এমএলএরা যাব, আমাদেরকে আশা করব প্রশাসন কোঅপারেট করবে। আজকে রাজভবনে কি কথা হলো? রাজ্যপাল ছিলেন না, রাজ্যপাল কেরালায় আছেন আমরা জানি। রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি এবং ওএসডিকে বলেছি আমাদের মেসেজ কনভে করুন যে পশ্চিমবাংলার সংবিধান ধর্ষিত হচ্ছে, মহিলাদের তুলে নিয়ে গিয়ে ভোগ করছে তৃণমূলের লোকরা, এসসি এসটিরা অত্যাচারিত, গোটা এলাকা ঘিরে ধরে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে ব্যাপক হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। 14 জন গ্রেপ্তার হয়েছে, এমনকি এইচএস এক্সাম দিচ্ছেন পল্লবী হালদার, তাকেও মিনাখা থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি কর্মসূচির কথা ঘোষণা করছেন, আর সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত সেই লোকসভার সাংসদ, তাকে আমরা প্রশ্ন করেছিলাম, দেখুন একবার রিয়াকশনটা। তুমি কি সন্দেশখালীতে যাচ্ছ? কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি সন্দেশখালীতে যাচ্ছ? অর্কর কাছে যাই। অর্ক, প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। দেখুন পরিষ্কার কথা, দাঁড়ান প্রশ্নটা করে নি, অভিযোগ আসলে আমার বিরুদ্ধে আসবে। আরে মানুষ তোরে ভাই, সাংসদ ছেড়ে দিন, সেলিব্রিটি তো, এগিয়ে থাকা নাগরিক, মেরুদণ্ড আছে, একটা উত্তর দিতে পারলেন না, যাবেন কি যাবেন না? দেখুন, আমি নুসরত জাহানের কথা বলা বা না বলা সম্পর্কে কিছু বলতে রাজি নই, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে ওখানে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, পুলিশকর্তা বললেন, প্রাক্তন পুলিশকর্তার বক্তব্য হচ্ছে যে আমি ওটাকে অভিযোগ কেন বলেছি। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোক কোনো অভিযোগ করতেই পারে, সেটা সত্যি না মিথ্যে সেটা খতিয়ে দেখার দায়িত্ব তো ইনভেস্টিগেটিং এজেন্সির। উনি যতদিন অফিসে ছিলেন উনিও তাই করেছেন। ওনার কাছে যখন কেউ এসে কোনো অভিযোগ করেছে সেটা অভিযোগ হিসেবে দায়ের করেছেন এবং তারপরে সেটাকে ইনভেস্টিগেট করেছেন। আমি একবারও বলছি না যে কেউ যদি রাস্তায় নেমে আর্তনাদ করে, কেউ যদি প্রতিবাদ করতে নামে, তার ভিতরে কোনো সত্যতা আছে কি নেই সেটাকে আমাদের এখানেই যাচাই করতে হবে। মিথ্যেও যেমন বলবো না, সত্যিও তেমন বলবো না, তদন্তের উপরে বিশ্বাস রাখবো। ম্যাক্সিমাম অফ দি এন্টায়ার সিচুয়েশন আদালতের কাছে আছে, আদালতের কাছে এটা আবার করা হবে, ডিভিশন বেঞ্চে আছে, আলোচনা হবে। আপনি নিজে পলিটিশিয়ান, সায়ন পলিটিশিয়ান, আমি আপনাকে প্রশ্নটা করি। রাজনীতির ঊর্ধ্বে তো মনুষ্যত্ব বলে একটা বিষয় আছে। একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি যাবেন কি জানি না, নুসরাত জাহান জানেন কিনা সন্দেশখালীতে কি হচ্ছে? না, ওনার জানার কথা নয় দাদা, ওনার জানার কথা নয়, কেননা উনি কিভাবে জিতেছেন এটা আগেও তোমার এই চ্যানেলে দাঁড়িয়ে আমি বলছি, আবার বলছি।
যশোর থেকে সাতক্ষীরার জামা মসজিদের শাহী ইমামকে 15 দিন আগে 2019-এর নির্বাচনের আগে নিয়ে এসে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ইমামদেরকে ফতোয়া জারি করা হয়েছিল যে নুসরাতকে ভোট দিতে হবে, কারণ বসিরহাট তৈরি ছিল সেদিনকে যে তৃণমূলকে জেতানো হবে না। আমি চ্যালেঞ্জ জানি না, আবারও বলছি, নুসরাত জানেন কি জানেন না তার সংসদীয় এলাকায় কি হচ্ছে? আমরা প্রশ্ন করলাম, তার কোনো উত্তর নেই। আসবো তার সংসদীয় এলাকা আরেকটা জায়গায়, প্লিজ। শীতুলিয়া গ্রাম বিজেপি কর্মী ভুজঙ্গ দাস আক্রান্ত হয়েছেন গত রাতে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সৌরভ, শীতলিয়া বাজার খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলিয়া, এবং সেই শীতলিয়াতে বাড়ি হচ্ছে ভুজঙ্গ দাস। সেই ভুজঙ্গ দাসের বাড়িতে তুমি দেখতে পাচ্ছ এখানে হামলা হয়েছে, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুটি বাইক পড়ে রয়েছে। এছাড়া যদি আমরা বাড়িতে যদি যাই, ভেতরের দিকে যদি যাই, তাহলে দেখবো যে এখানে কিন্তু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। এখানে টুল উল্টানো রয়েছে। এখানে এই দিকে একটু আসতে বলবো গৌরবকে। এখানে কাঁচ ভাঙচুর করা হয়েছে। এই যে কাঁচ, এখানে কাঁচ কিন্তু ভাঙচুর করা হয়েছে, কাঁচ ভাঙচুর অবস্থা, অর্থাৎ এখানে সমস্ত জানলায় বাড়ি পড়ে সেই সমস্ত কাঁচ ভেঙে টুকরো অবস্থায় মাটির মধ্যে পড়ে রয়েছে। এটা ভেতরের ঘর, সেই ভেতরের ঘরও কিন্তু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। এবং এই পরিস্থিতিতে, এই ঘটনা চলার পর ভুজঙ্গ দাসের বাড়ি, তিনি বিজেপি সমর্থক, বিজেপি এখানকার নেতা, তিনি এখানে তার যে সেই স্ত্রী কিন্তু রয়েছে, কিন্তু তিনি কিন্তু সরাসরি সামনে আসতে চাইছেন না, এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন। আমি শোনাবো তিনি কি বলছেন। পাঁচজন একসাথে খুব জোরে জোরে লাথি মেরেছে ঘরে। লাথি মারার পরে যখন গেট খুলছে না, আমি তো মানে আমার স্বামী যে সে দরজা এরকমভাবে দাঁড়িয়ে আছে দরজা ধরে। তো আমি বললাম যে কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো। ও বলছে যে আমি সকালে গিয়ে দেখা করবো স্যার, আমি সকালে গিয়ে দেখা করব। তো ওকে খুব বাজে ভাষায় গালাগালি দিয়ে বলছে তুই এক্ষুনি বেরো। তো ও তো বেরোয়নি। এবার আমার যে জানলাটা ভাঙা, ওই জানলাটা ভেঙে দিয়েছে। দিয়ে ওখান থেকে আমি বলছি কি হয়েছে আমাকে, এরকম আমি হাত দিয়ে দেখিয়ে বলছি। আমি না, এই কথাগুলো আপনাদেরকে কে বলছে? কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে কারা এসেছিল রাত্রেবেলায়? দুটো পুলিশ এসেছিল, সঙ্গে অনেক দুষ্কৃতী এসেছিল। তাদের মুখে পুরো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এবার মানে ওই দুষ্কৃতিগুলোই আমার আর কি, আমি বলছি কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো, আমাকে খুলে বলো। ও দেখা করবে বলছে সকালে, এই ধরনের কথা আমি বললাম, ওরা শুনছে না। পুলিশের সামনেই ছিল? হ্যাঁ অবশ্যই, পুলিশ আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওরা আর কি ওই দিক দিয়ে জানলাটা ভেঙে ওইগুলো বলছে, জানলাটা পুরো ভেঙে খুলে দিয়েছে। এবার আমি হাত দিয়ে এরকম করে কথা বলছি, আমার হাতটা টেনে নিয়ে এসছে, আমার হাতে পলা ছিল, পলাটা পুরো ভেঙে গেছে। হাতটা টেনে নিয়ে এসে বলছে তুই বাইরে বেরিয়ে আয় আগে, তোকে দেখে নিচ্ছি, তোকে আজকে গণধর্ষণ করে ছাড়বো, এরকম ধরনের বাজে কথা বলেছে। বলার পরে আমি হাতে পায়ে ধরছি, আমি বলছি সকালে কথা হবে, যা হবে সকালে কথা হবে, এখন এরকম করবেন না তোমরা, এরকমভাবে বলছি। আমার সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টানছে, বলছে তুই বেরিয়ে আয় বাইরে। এবার তার মধ্যে আমার বাচ্চা ছিল আমার কাছে, বাচ্চাটাকে ফেলে দেওয়ার পরে ক বছর বয়স? তোমার 6-7 মাস বয়স, ছোট বাচ্চা। হ্যাঁ খুব ছোট বাচ্চা। 7 মাসের বাচ্চা? 7 মাসের শিশু? হ্যাঁ এরকম ভাবে। হ্যাঁ আমার মেয়ে শিশুকন্যা, 7 মাসের শিশুকন্যা। হ্যাঁ এরকমভাবে ফেলে দেয় বাচ্চাটাকে। আমার বাচ্চাটা খুব আতঙ্কে ছিল, খুব কান্নাকাটি করেছে তার জন্য। দিয়ে আর মানে ওকে তো মানে দরজায় কিন্তু কন্টিনিউ লাথি পড়ে যাচ্ছে, মানে আমার সঙ্গে কথা হচ্ছে দরজায় লাথি পড়ে যাচ্ছে। তারপরে আমি হাতে পায়ে ধরলাম, আমি হাতে পায়ে ধরছি ছেড়ে দিন এই ধরনের, কিন্তু ওরা কিছু শোনেনি। এবার 2-1 লোক মানে বাইরে থেকে আসে, ওরা আসার পরে মানে আরও কিন্তু বাজে কথা বলেছে অনেক, তার মধ্যে 2-1 লোক আসে বাইরে থেকে, তাদের সাথেও আর কি খারাপ আচরণ করছে। মানে দরজাটা খুলে ওর হচ্ছে ঘরের তো অবস্থা দেখেইছো, ওর জামার কলার ধরে ওকে বুকে চর ঘুষি মারে। আর ও হার্টের পেশেন্ট, মানে ওর মানে কীভাবে ওর মানে কতটা ক্ষতি হয়েছে, তাছাড়া পেটেও ঘুষি মারে, মানে হাতে ফাতে সব লেগেছে, পায়েও লেগেছে, কেটে গেছে। তারপরে হচ্ছে বললাম যে কিছু লোক এসেছে, এই হচ্ছে অভিযোগ। সৌরভ নজর রাখো, পরবর্তী সময় তোমার কাছে আবারও আসবো। এই হচ্ছে অভিযোগ অরিন্দম বাবু, এই হচ্ছে অভিযোগ। 2 পুলিশ কর্মী, তার সঙ্গে দুষ্কৃতীরা গেছেন। মহিলা অভিযোগ করছিলেন যে পুলিশের সামনেই নিগ্রহ করা হয়েছে। অরিন্দম বাবু, শিবুর লোক, তারা তো ওদের হয়ে এজেন্ট হয়ে কাজ করছে। যিনি বললেন না অভিযোগ, আপনাকে শ্রদ্ধা জানিয়ে একটু বলি ভাই, অভিযোগ 2 রকমের হয়।
একটা অভিযোগ কেউ যদি বলে আমার ছেলেকে পুকুরে ফেলে দিয়েছে ডুবে যাচ্ছে বাঁচান, তো ডিউটি অফিসার বলবে আগে জিডি করুন, না তার উচিত হবে কি ইমিডিয়েট তাকে রেস্কিউ করে বাঁচানো? আপনি যে অভিযোগের কথা বলছেন ডিফারেন্ট টাইপস অফ অভিযোগ আছে, আপনি দেখে নেবেন 157 ক্লজ 3 অফিসার ইনচার্জ হ্যাজ গট পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন ইভিন। কি এগুলো কি আপনি অভিযোগ নয় বলছেন? এগুলো তো মারাত্মক অভিযোগ। এই অভিযোগ পাওয়ার জন্য কি আজকে দেশ স্বাধীনতা চেয়েছিল নাকি? আজকে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার আজকে মৃত্যুর এইগুলো হচ্ছে উত্তর। আজকে কথাটা স্বীকার করছি যে অভিযোগ আছে। আমাকে আমি দুটো কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে আপনি বলছেন এগুলো কোন অভিযোগ? এর থেকে জ্বলন্ত বার্নিং অভিযোগ কি হতে পারে? নিশ্চয়ই, কিন্তু অভিযোগ করা মানে তো সেটা তদন্ত করতে হবে। অভিযোগ করা মানে তো নিশ্চয়ই ওসি বসে ফাইনাল ডিসিশন লিখে ওকে শাস্তি দিয়ে দেবে না? আপনি নিশ্চয়ই কাউকে শাস্তি দেওয়ার আশ্বাস করেননি। জলে ডুবে মরে যাবে, জলে সেটা তো অন্য অভিযোগ সাহেব। দর্শকদের কনফিউজ করছেন। সায়ন বলো। এক নাম্বার কথা হচ্ছে এই শিবু সর্দার, তৃণমূলের লোকাল চারানার নেতা, এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন আগুন লাগানোর ফলে নাকি 57 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই 57 লক্ষ টাকা সম্পত্তি শিবু সর্দার তৈরি করলো কোথা থেকে? 57 লক্ষ টাকার সম্পত্তি শিবু সর্দারদের কাছ থেকে আসলো কোত্থেকে? এক নাম্বার কথা। দু নাম্বার কথা, এই এফআইআর এর ভিত্তিতে 111 জনের নামে অভিযোগের ভিত্তিতে 111 জনের নামে এফআইআর করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে দেখলাম একটি বয়ান দিলেন, ওখানে তিনি আবার হিন্দু মুসলিমও টেনে আনলেন। এই 111 জনের মধ্যে প্রথমেই যার নাম দেয়া আছেন তিনি সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক এবং নেতা নিরাপদ সর্দার। শুভেন্দু অধিকারী রাজভবনে বসে ওখানে টুংটাং করছেন, সিপিআইএম এর প্রতিনিধি দল ওখানে পৌঁছে গেছে। 3 নাম্বার কথা, পঞ্চায়েত ভোটের সময় এই যে বাসন্তী হাইওয়ে, এই বাসন্তী হাইওয়েতে সায়েন্স সিটি থেকে যা শুরু হচ্ছে জলপথ পেরোনোর পরে আরে ভাই শেষ করতে দাও, তোমার বেলায় বলো। আমি বলছি পঞ্চায়েত ভোটের সময়, আরে শেষ করতে দাও, আমি বলছি পঞ্চায়েত ভোটের সময় বাসন্তী হাইওয়ের ডান দিক বাদিক ভাঙড় থানার কিছুটা অংশ ছাড়া এই তৃণমূলের লুম্ফেন বাহিনী, মাতাল, দুশ্চরিত্র, ধর্ষণকারী গুলো এরা কোথাও ভোট পর্যন্ত করতে দেয়নি। আর কোন শক্তি এই সমস্ত লোক তোমাদের দলটা তো ফেসবুকের পার্টি করেছো, তোমাদের দল তো কাদের ওখানে কারা আগে ক্ষমতায় ছিল, পঞ্চায়েতের সময় কি হয়েছে সবটাই তো দেখলাম। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে সেখানকার মানুষ, সেখানকার মহিলারা মারাত্মক অভিযোগ করছেন। তারা বলছেন প্রকাশ্যে আমরা লাঠি হাতে নিতে বাধ্য হয়েছি আমাদের নিরাপত্তার স্বার্থে, আমাদের সম্মানের স্বার্থে। আর সাংসদ আবারও বলছি কোনো রিয়াকশন নেই। রাজনৈতিক পথ ছেড়ে দিন, আপনি এগিয়ে থাকা নাগরিক, আপনার কোনো রিয়াকশন থাকবে না। আপনি যাবেন কি যাবেন না? আদৌ নুসরাত জাহান জানেন তো যে ওখানে কি ঘটছে? নাকি অনেকে বলেন ওই টিকটক করতে ব্যস্ত? জানি না, খবর আরো আছে, ছবি আরো আছে, আরো অভিযোগ আসছে সামনে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ফুসছে সন্দেশখালী, অধরা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দার। চাপের মুখে জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের বড় খবর, চাপের মুখে জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। 6 বছরের জন্য উত্তমকে সাসপেন্ড করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে। সুপ্রিয় গুহা আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনে আমাদের সহকর্মী সুপ্রিয়। দেখো, এই উত্তম সর্দারের বিরুদ্ধে কিন্তু স্থানীয় বাসিন্দা বা বলা যেতে পারে সন্দেশখালীর যারা গ্রামের সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এবং সেই ছবি গত 2 দিন ধরে কিন্তু দেখা গেছে। এমনকি উত্তম সর্দার শাহজাহান শেখের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তারের দাবিতেও কিন্তু সরব হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এবার সেই উত্তম সর্দারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যেই যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হলো যে 6 বছরের জন্য জেলা পরিষদের সদস্য তথা অঞ্চল সভাপতি উত্তম সর্দার তাকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে মানুষের যে ক্ষোভ বা মানুষ যে উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগের কথা বলছিলেন, সেই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 4 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছিল।
যে কমিটিতে একদিকে ছিলেন সুজিত বোস থেকে শুরু করে দত্ত বসু, রথিন ঘোষ এবং নারায়ণ গোস্বামী। এবং এই যে 4 সদস্যের কমিটি, তারা স্থানীয় মানুষ, সাধারণ মানুষ, গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর যে তথ্য পেয়েছেন তার উপরে ভিত্তি করে একটি রিপোর্ট ইতিমধ্যেই জমা করা হয়েছে দলের কাছে, এবং সেই রিপোর্টের উপরে ভিত্তি করে জেলা পরিষদের সদস্য তথা অঞ্চল সভাপতি উত্তম সর্দার তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে থাকো সুপ্রিয়, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি জানিয়েছেন শোনাই একবার। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। যাবো অর্কর কাছে। অর্ক, সাসপেন্ড করলে এটা কি চাপে পড়ে নাকি কোথাও গিয়ে দল মান্যতা দিল হ্যাঁ উত্তম দোষী, ভদ্রলোক ভালো লোক, কোনো এর বিরুদ্ধে কলঙ্ক নেই, অভিযোগ নেই, তাহলে তার সাসপেন্ড করতো না মনে হয়? দেখুন, দল যখন সাসপেন্ড করার ডিসিশন নিয়েছে সেখানে তো আর দ্বিতীয় কোনো বক্তব্য থাকতে পারে না। দলের মনে হয়েছে যে এই মুহূর্তে তাকে সাসপেন্ড করাটাই দরকার, সাসপেন্ড করেছে। কারণ কি, দলের কাছে মানুষ সবসময় সব থেকে বড়। আপনি যদি আজকে এই সন্দেশখালী বা বসিরহাট লোকসভার প্যারামিটারটা দেখেন, 2019-এর নিরিখে প্রায় 3.5 লক্ষ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। 7টা বিধায়ক তৃণমূল কংগ্রেসের। ওইখানে পার্টিকুলারলি এই আনরেস্টটা ক্রিয়েট করলে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু ক্ষতি, তৃণমূল কংগ্রেসের কোনো সুবিধা নয়। তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে বিপদে ফেলার জন্য কিছু রাজনৈতিক দলের এটা করছে, কারণ কি ওখানে পলিটিক্যালি মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয়। ভোট দেওয়াতে নিয়েছে তো। আর এখানে বলছে এই ভোট, যে দুটো ভোটের কথা আমি বলেছি, এই দুটো ভোটই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা কন্ট্রোলড সেন্ট্রাল ফোর্সেস ছিল। তাদের পরেও যদি মনে হয় যে ভোট প্রপারলি হয়নি, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির ভোট কোনোদিন ভালোভাবে হবে না যতক্ষণ না তারা জিতবে। ভারতীয় জনতা পার্টি বা সিপিএম এর মতো দলের সমস্যাটা হচ্ছে তারা সেই ভোটকেই ভোট মনে করে যেই ভোটে তারা জেতে, কিন্তু সেটা তো সত্যি কথা নয়। ওখানে তো বেসিক ক্রাইটেরিয়াটা হচ্ছে সায়ন, তৃণমূল কংগ্রেস কি তাহলে মেনে নিল আম জনতা যে অভিযোগগুলো করছে? সায়ন, কথা আমি তোমার কাছে একটু জানতে চাইছি, এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্রের নাম কি? আমি খুব ভুল না করলে কুণাল ঘোষ মনে হয় নাকি? 2012 সালে কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস এমন 6 বছর না 8 বছরের জন্য কি এরা সাসপেন্ড করেছে। সেই কুণাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক, মুখপত্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তৃণমূল কাকে সাসপেন্ড করলো আর কাকে সাসপেন্ড করলো না কার কি যায় আসে? এখানে কয়লা চোর যে সেই গরু চোরকে সাসপেন্ড করে, এখানে হচ্ছে যে ধর্ষণকারী, বলছি আরে ভাই গায়ে লাগছে কেন? আমি তো কয়লা চোর, আরে আমি কয়লা চোর গরু চোর নিয়ে বলছি, তোমার কেন গায়ে লাগছে? দাঁড়াও, মনে আছে এক এক করে বলতে দাও কিভাবে তাড়িয়েছিলে, কেন, কিসের জন্য, কোন কারণে আমাকে বলতে দাও। আমি বলছি এখানে, থ্যাংক ইউ, আমি বলছি তৃণমূল কংগ্রেসের গরু চোরেরা কয়লা চোরদেরকে সাসপেন্ড করে, শিক্ষক চোরেরা যারা শিক্ষা নিয়োগ দুর্নীতি করেছে তারা চিটফান্ডের চোরেদেরকে সাসপেন্ড করে। তৃণমূল তাকে সাসপেন্ড করতে কিছু যায় আসে না। গ্রামের মহিলারা ঝাঁটা নিয়ে বুঝিয়ে দিয়েছে, বেশি মাতব্বরি করতে এলে সুন্দর করে বুঝিয়ে দেবে। সন্দেশখালী মডেল চারিদিকে ছড়িয়ে পড়বে, এটা যেন আরেকটা ইনফরমেশন এক মিনিট, অর্ক কোথায় গুপ করে উবে যাবে ভাই আর ধরতে পারবে না। অর্ক সোমনাথ বাবুর কথা বলছিলেন, অর্ক বেশি দূর যেতে হবে না, 2014 সাল, তারিখটা ছিল 28 অক্টোবর, আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। অর্ক, হ্যাঁ, তো আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছিল এট দ্যাট পয়েন্ট অফ টাইম। কবে দলে এলো সেটা কি জানে? কতদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল? শুনুন, সাসপেন্ড করা হয়েছে যখন, তার মানে নিশ্চয়ই এট দ্যাট পয়েন্ট অফ টাইম কোনো কারণের জন্য সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা মানে তো আমরা তো সোমনাথ চ্যাটার্জিকে দল থেকে যেমন বার করে দেওয়া হয়েছিল, কাউকে তো বার করা হয়নি। সাসপেন্ড করা হয়েছে মানে দেখা হবে যে সে কি ভুল করেছে। আপনারা যদি মানে আইনের চোখে যদি দেখতে যান, তাহলে ডিসিপ্লিনারি প্রসিডিং দেখলে কি দেখবেন, যে সাসপেন্ড করে দেখা হয় যে সে কি ভুল করেছে, সে ভুলটা তো তাকে দেখতে হবে। এটা তো সিপিএম পার্টি নয় যে মরিচ ঝাপি করে বুক চাপড়াবো, আনন্দ মার্গিদের মেরে বুক চাপড়াবো, নন্দীগ্রাম করে বুক চাপড়াবো, সিঙ্গুর করে বুক চাপড়াবো। সিঙ্গুরে তো টাকা চুরি করতে গেছিল, সিঙ্গুরে তো মন্ত্রিসভার টাকা চুরি করতে গেছিল, ভুয়ো অ্যাকিউজিশন করেছিল, সেই অ্যাকিউজিশনের ফল আজকে বাংলাকে ভুগতে হচ্ছে। সাসপেনশনের গল্প তৃণমূল আর সিপিএম দুজনের কাছেই হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। সায়ন বলতে পারলো না যে দুলাল ব্যানার্জি খুন করে জেল খাটা অভিযুক্ত দুলাল ব্যানার্জিকে দলে নেওয়ার গল্প একেবারে মালা পরিয়ে দমদমে দায়িত্ব নিতে হবে, এই গল্প সায়নও করে যাচ্ছে, এই গল্প তৃণমূলও করে যাচ্ছে। বাবা বাবা বাবা, শাহজাহান শেখ সায়নদের তৈরি, নিজে হাতে করে মমতা ব্যানার্জি হাতে তুলে দেওয়া।
বলছে তৃণমূলের তার বিরুদ্ধে নাকি লড়ছে, এসব গল্প গাছা করে ঠাকুমার ঝুলির গল্প। অরিন্দম বাবুর কাছে একটু যাই। অরিন্দম বাবু, এটা নজর ঘোরানো কিনা আমরা জানি না, এটা ড্যামেজ কন্ট্রোল কিনা তাও জানি না, এটা নজর ঘোরানো কিনা তাও জানি না, ড্যামেজ কন্ট্রোল কিনা সেটাও জানি না। এখনো পর্যন্ত সাসপেন্ড হয়েছেন, অ্যারেস্ট কিন্তু হয়নি, আটকও হয়নি। অরিন্দম বাবু দেখুন, আপনাকে একটা কথা বলছি যে আজকে যে সাসপেন্ড করুক, এই যে আপনি জেলের মধ্যে ঢুকে আছে কুন্তল, শান্তনু, তাদের পরিস্থিতি আপনি খালি দেখুন। সাসপেন্ড করুক কি করুক আমার দেখার দরকার নেই। আইন শৃঙ্খলা যদি রাজ্যের থেকে থাকে তাহলে এত অশান্তি, এত মৃত্যু কেন? আপনি একটা কথা আপনি উত্তর দিন। পাকিস্তানকে আমরা বলে থাকি হচ্ছে কি আতুরঘর সন্ত্রাসবাদের। আপনি দেখেছেন ইলেকশনের দিন মাত্র 9 জন, আর গতকাল পর্যন্ত মাত্র 4 জন মিলে 12 জনের মৃত্যু হচ্ছে। উত্তর দিন আমাকে। আইন শৃঙ্খলা যদি রাজ্য সরকারের থেকে, তাহলে আজকে পঞ্চায়েতে 56 জনের মৃত্যু কি করে হলো? অসহায় মায়েদের চিৎকার কি করে হচ্ছে? কেন এত সিঁদুর মুছে গেল? কেন অসহায় সন্তানদের আজকে হারাতে হলো? এটার উত্তর দিন। আজকে আপনি আমাকে বলছেন সাসপেন্ড, হোয়াটস কামস অ্যান্ড গোস, তাতে কি যায় আসে আমার? আমি প্রশ্ন করছি যে আমি যে আজকে সুপিরিয়ররা ওখানে ভিজিট করছে, 1000 থ্যাঙ্কস জানাচ্ছি। আইন শৃঙ্খলা যদি রাজ্যে থাকে তাহলে কে শাহজাহান শেখ, কে উত্তম আমার দেখার দরকার নেই। তাহলে কেন আজকে দিনের পর দিন এই মেয়েগুলো অত্যাচারিত হচ্ছিল? একদমই আপনার কথা প্রসঙ্গেই রাজশ্রী কি উত্তর দেবে জানি না। রাজশ্রীর কাছে একটু যাই। রাজশ্রী, একেবারে একটা পলিটিক্যাল প্রশ্ন। আজকে বাংলার মহিলাদের মন জয় করার জন্য তো অনেক প্রকল্প আনা হয়েছে, প্রকল্পে বরাদ্দ বাড়ানো হচ্ছে। কোথাও গিয়ে কি সন্দেশখালীর এই মহিলারা, এই মায়েরা, বোনেরা, তারা এটাও ব্যক্ত করে দিলেন মুখে না এনে যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, শুধুমাত্র কন্যাশ্রী নয়, রাষ্ট্রের দায়িত্ব আরো অনেক বেশি, এবার সেটা চাই? অবশ্যই। শুভজিৎ দা, তুমি যে বললে অ্যারেস্ট করছে না কেন, আচ্ছা শুভজিৎ দা কেন এই প্রশ্নটা করছো তুমি যে অ্যারেস্ট করছে না কেন? মমতা ব্যানার্জি অন এয়ার অন ক্যামেরা বলেননি যে আরে ও যদি তৃণমূল করতো তাহলে কি ওকে লোকে অ্যারেস্ট করতো পুলিশ? তার মানে মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছেন যে তৃণমূল করবে তাকে অ্যারেস্ট করা হবে না, সে যত খুশি ইচ্ছে যত রকম ক্রাইম করতে পারুক। তাহলে উত্তম তো ব্র্যান্ডেড তৃণমূলের নেতা, তাই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, এত পরিষ্কার মমতা ব্যানার্জির কথা। আর রইল কথা, রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে। এবং যে কথা আমরা গতকালকের থেকেই বলছি, তৃণমূলের মা বোনেরা যারা বলছেন আমরা তৃণমূল করি, তারা লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী অনেক কিছু পেয়েছেন, কিন্তু মান সম্মান কিন্তু অর্থের বিনিময়ে কেনা যায় না। 500 টাকা ভাতা দিয়ে 5 লক্ষ টাকা 50 লাখ টাকার জমি দখল করে নেবে আর মানুষ হাতে লবণ চুষবে, এসব চ্যাংড়ামি কোনো মানুষই বরদাস্ত করবে না। একেবারে পলিটিক্যাল প্রশ্ন। কোথাও গিয়ে কি এই সন্দেশখালীর মায়েরা, বোনেরা এটাও বোঝানোর চেষ্টা করলেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে হবে না, কন্যাশ্রী দিয়ে হবে না, রাষ্ট্রের দায়িত্ব আরো অনেক বড়, আরো অনেক সিরিয়াস? পার্ক স্ট্রিটের ধর্ষিতা যিনি হয়েছিলেন তিনিও বুঝিয়েছিলেন, কামদুনির পরিবারও বুঝিয়েছিলেন, মধ্যমগ্রামের পরিবারও বুঝিয়েছিলেন, হাঁসখালীর নির্যাতিতার পরিবারও বুঝিয়েছিলেন, গতকাল সন্দেশখালীর পরিবারও বুঝিয়ে দিয়েছে যে রাষ্ট্রের দায়িত্ব শুধুমাত্র ভাতা দেওয়া নয়, আইন শৃঙ্খলাটাও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আর তৃণমূলের নেতা কার বাড়িতে ভালো মহিলারা রয়েছে, মানে 2024 আলোচনা হতে পারে, 2024 আলোচনা হতে পারে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, 3টে টার্মের মহিলা মুখ্যমন্ত্রী। সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা বেরিয়ে এসে বলছেন তৃণমূলের নেতারা বাড়ি ঘুরে এসে দেখে যেত যে কার বউ কার মেয়ে আছে, তাদেরকে পার্টি অফিসে ডেকে পাঠাতো, আর এদেরকে ডিফেন্ড করার জন্য তৃণমূলের মুখপাত্ররা স্টুডিওয়ে বসে গলা ফাটাচ্ছে। করলে গ্রেফতার হবে না, তাহলে তো আরাবুল ইসলাম গ্রেফতার হতেন না। এটা তো বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যদি কেউ কোথায় কোনো অন্যায় করে থাকে তার শাস্তি নিশ্চয়ই হবে। আর কামদুনির কথা বলে এক সেকেন্ড, আর সায়নকে থ্যাংক ইউ। সায়ন কামদুনির কথাটা বললো, আমি কামদুনির ঘটনাকে তীব্র নিন্দা করি, কামদুনির ঘটনা দুঃখজনক, হাইকোর্ট কিন্তু কামদুনির ম্যাটারকে খারিজ করে দিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব শুধুমাত্র ভাতা দেওয়া নয়, রাষ্ট্রের দায়িত্ব ভোটের আগে শুধুমাত্র বরাদ্দ বৃদ্ধি করা নয়, রাষ্ট্রের গুরু দায়িত্বের মধ্যে পড়ছে আইন শৃঙ্খলা। বোধহয় সেটাই বলার চেষ্টা করেছেন এই সন্দেশখালীর মানুষ। দেখো অস্বীকার করছে না, কিন্তু একদম ঠিক বলছেন। তো আমি তো আপনাকে বলছি এই কথাটা যে আইন শৃঙ্খলা যদি তাই হয়, কামদুনি কথা বলছেন, ওনাকে বলুন যে আজকে হাইকোর্টে পিপি প্রমাণ করে দিয়েছে যে কিভাবে কনস্পিরেসি হয়েছে।
কামদুনির হয়ে যে সমস্ত অ্যাকিউজ তারা সুপ্রিম কোর্টে এত টাকা পায় থেকে আপনি আজকে কামদুনি কথা নিয়ে বলা হচ্ছে। আপনি চতুর্দিকে কেসগুলো, মার্ডার কেসগুলো, আমি মার্ডার কেসগুলো কিভাবে সর্বনাশ করে দিচ্ছে দেখো। হ্যাঁ, কি বলছেন আপনি? আপনি এটা খোঁজ দিন যে কামদুনি কাণ্ডের যারা নাকি অ্যাকিউজ পারসন তারা যে সুপ্রিম কোর্টে গেল এই টাকাটা কোত্থেকে পেল? অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্ন তুললেন, হয়তো আগামী দিনে কোনো একটা আলোচনা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।